হ্যালো এভরিওয়ান, আমি অনুপম। রামানুজনের পক্ষ থেকে আজকে কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখা যাক আজকের প্রথম টপিক। তো প্রথম টপিক হলো বোম্বে হাইকোর্টের চিফ জাস্টিস দীপঙ্কর দত্তা টেক ওথ অফ অফিস এজ এ সুপ্রিম কোর্ট জাজ বাই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডিওয়াই চন্দ্রচূড়। তো বোম্বে হাইকোর্টের যে প্রধান বিচারপতি, যার নাম দীপঙ্কর দত্ত, উনি বর্তমানে সুপ্রিম কোর্টের জাজ হিসাবে নিযুক্ত হয়েছেন। ওনাকে শপথ গ্রহণ করানো হয়েছে, আর ওনাকে শপথ গ্রহণ কে করিয়েছেন? ইন্ডিয়ার চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়। আপনাদের মনে থাকবে আশা করি। এখান থেকে ইম্পর্টেন্ট এটাও মনে রাখবেন যে ভারতের বর্তমান চিফ জাস্টিসকে, তিনি হলেন ডিওয়াই চন্দ্রচূড়। নেক্সট টপিক, রিনাউন্ড মারাঠি লাভলি সিঙ্গার সুলোচনা চাওয়ান হ্যাজ বিন পাসড অ্যাওয়ে অ্যাট 92 ইন মুম্বাই ডিউ টু এজ রিলেটেড এলিমেন্টস। তো বার্ধক্যজনিত কারণে একজন বিখ্যাত মারাঠি লাভলি সিঙ্গার, যার নাম সুলোচনা চাওয়ান, ওনার মৃত্যু হয়েছে। আর ইনি কে ছিলেন? ইনি একজন লাভলি সিঙ্গার ছিলেন, যাকে পদ্মশ্রী দেওয়া হয়েছিল মার্চ 2022-এ। আর সাথে সাথে আরেকটা জিনিস মনে রাখবেন, লাভলি ইজ এ ফোক ডান্স অফ মহারাষ্ট্র। তো এই যে পুরোটা এর মধ্যে, এই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এটা কিন্তু ইম্পর্টেন্ট। লাভলি যেটা, লাভলি হলো এক ধরনের মারাঠা ফোক ডান্স, যেটা হলো ডান্স এবং সিঙ্গিংয়ের কম্বিনেশন। তো এটা কিন্তু মানে এক্সামে চলে আসতে পারে কোয়েশ্চেন যে লাভলিটা কী রিলেটেড। এটা হলো মহারাষ্ট্রের ফোক ডান্স। নেক্সট টপিক, 3 মেডিসিনাল প্ল্যান্ট স্পিসিস, এগুলোর নাম হলো কি কি? 3টা মেডিসিনাল প্ল্যান্ট স্পিসিস, যেগুলো রিসেন্টলি কি করেছে? IUCN রেড লিস্ট করে দিয়েছে এজ এ থ্রেটেন্ড স্পিসিস আফটার রিসেন্ট অ্যাসেসমেন্ট। তো আইইউসিএন হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। তো এরা রিসেন্টলি একটা অ্যাসেসমেন্ট করেছিল যে হিমালয়ান রিজনে যেগুলো প্ল্যান্ট পাওয়া যায় সেগুলোর উপরে। তো সেখানে দেখা গেছে এই হিমালয়ান রিজিয়নে 3টে মেডিসিনাল প্ল্যান্ট যেগুলো মানে বিলুপ্তের পথে। আর বিলুপ্তির কারণ কি? বিলুপ্তির কারণ বলছে ওরা ডিফরেস্টেশন, তারপরে হলো আপনাদের ওই দাবানল, তারপরে ইললিগেল যে ট্রেড হয়ে থাকে সেগুলোর একটা রিজন, এছাড়া ক্লাইমেট চেঞ্জও একটাও রিজন এর মধ্যে পড়ে। তো ক্লাইমেট চেঞ্জের জন্য এটা হচ্ছে। যাই হোক, তো এরা 3টে স্পিসিসকে রেড লিস্ট করে দিয়েছে। আর স্পিসিসগুলোর নাম হলো মেজোথ্রোপিস পেলিতা, ফ্রিটিলোরিয়া চিরোসা, আর ড্যাকটাইলোরিজা হ্যাটাগেরিয়া। এই 3টে নাম আপনার মনে থাকবে আশা করি। দেখা যাক 4 নম্বর টপিক। এটা হলো ওয়ার্ল্ড র্যাঙ্ক 3 সুকান্ত কাদম ওন এ গোল্ড মেডেল। তো সুকান্ত কাদমকে একটা গোল্ড মেডেল জিতেছেন। ইনি হলেন ওয়ার্ল্ড র্যাঙ্ক 3। কোথায় জিতেছেন? অ্যাট পেরু প্যারা ব্যাডমিন্টন ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। রিসেন্টলি পেরুতে প্যারা ব্যাডমিন্টন ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ চলেছিল, সেটাতে ভারতের সুকান্ত কাদম গোল্ড মেডেল পেয়েছেন। আর পাশাপাশি এই ইভেন্টটা শেষ হয়ে গেছে এবং ইন্ডিয়া টোটাল 14টা মেডেল জিতেছে, যার মধ্যে 6টা গোল্ড, 1টা সিলভার এবং 7টা ব্রোঞ্জ। দেখা যাক নেক্সট টপিক। তো ইন্ডিয়া ইন্দোনেশিয়া নেভি রিসেন্টলি কী করেছে? কন্ডাক্ট করেছে 39th এডিশন অফ 39তম এডিশন অফ কি ইন্ডিয়া ইন্দোনেশিয়া কোঅর্ডিনেটেড পেট্রোল, যাকে সংক্ষেপে ইন্ডো কর্পোরেট বলা হয় থাকে। তাহলে এক্সাম কিন্তু ডাইরেক্ট এটাই আসতে পারে, ইন্ডো কর্পোরেটটা কি? তো এটা হলো ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়ান নেভির মধ্যে একটা এক্সারসাইজ হয়ে থাকে। আর এটা কত নম্বর হয়েছিল? এবার 39th এডিশন হয়েছে। দেখা যাক নেক্সট টপিক। তো এটা হলো গভর্নমেন্ট এক্সটেন্ডেড দ্য পিএম স্বনিধি স্কিম। তো গভর্নমেন্ট পিএম স্বনিধি স্কিমকে এক্সটেন্ড করেছে কতদিন পর্যন্ত? ডিসেম্বর 2024 পর্যন্ত। মানে 2024 পর্যন্ত কি করতে পারবে? লেন্ডিং করতে পারবে, টাকা লেন্ডিং হতে পারবে। আচ্ছা, লেন্ডিং পিরিয়ড মানে ধার নেওয়ার পিরিয়ড। তো দেখা যাক এখন এই স্কিমটা কি। এটা কিন্তু আপনাদের এই যে এক্সটেনশন পিরিয়ড তো বলছে 2024, এটা ইম্পর্টেন্ট। পাশাপাশি কিন্তু এটা আরও ইম্পর্টেন্ট হলো যে এটা কি রিলেটেড অ্যাকচুয়ালি। তো এটা রিলেটেড হলো যে আমাদের যে ছোট দোকানদার যারা ভাইরা যারা আছেন, মানে রোডের পাশে যে ছোটো ছোটো দোকানগুলো থাকে না, বা হকার্স যারা হয়ে থাকে, তাদের ফাইন্যান্সিয়ালি হেল্প করার জন্য এই পিএম স্বনিধি যোজনাটা চালু হয়েছিল, যেখানে প্রথম অবস্থায় 10,000 দেওয়া হতো এজ এ মানে লোন। তারপর এরা যদি এটাকে রিপে করে দেয়, তারপর তাদেরকে আপ টু 20,000 পর্যন্ত লোন নিতে পারে সেকেন্ড টাইম। এটা যদি পে করে দেয় তাহলে থার্ড টাইম এরা 50K পর্যন্ত লোন নিতে পারবে। তো এরকম একটা স্কিম চালু হয়েছিল। নেক্সট দেখা যাক, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি নেমড দ্য মোপা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আফটার
লেট গোয়ার চিফ মিনিস্টার অ্যান্ড ফর্মার ইউনিয়ন ডিফেন্স মিনিস্টার মনোহর পারিকর। তো রিসেন্টলি যে পিএম মোদি গোয়ার সেকেন্ড এয়ারপোর্টটা যেটা উদ্বোধন করেছিলেন, যেটা নাম হলো মোপা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এই এয়ারপোর্টকে কার নামে করা হচ্ছে? এটাকে করা হচ্ছে মনোহর পারিকরের নামে। মনোহর পারিকরকে ইনি ছিলেন গোয়ার চিফ মিনিস্টার, পাশাপাশি ভারতের ডিফেন্স মিনিস্টারও ইনি ছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত দুঃখ দুঃখ দুঃখবশত মানে উনি আমাদের সাথে নেই। 2019-এ ওনার মৃত্যু হয়েছে। আর এনাকে পদ্মভূষণ দেওয়া হয়েছিল ওনার মৃত্যুর পর জানুয়ারি 2020-এ। এই হলো ওনার ফটো যা আপনারা দেখতে পাচ্ছেন। 8 নম্বর টপিক, দ্য মেঘালয় গভর্নমেন্ট হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড ফর ইটস ইনিশিয়েটিভ জন আন্দোলন বা পিপুলস মুভমেন্ট এগেনস্ট টিউবারকুলোসিস। তো যক্ষার বিরুদ্ধে, মানে যক্ষা রোগ যেটা টিবি রোগ যাকে আমরা জানি, তো টিবি রোগের এগেনস্টে মেঘালয় গভর্নমেন্ট যে ইনিশিয়েটিভটা নিয়েছিল, যার নাম ছিল জন আন্দোলন বা পিপুলস মুভমেন্ট, এটা সফলতার জন্য মেঘালয় গভর্নমেন্টকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। কোথায় হয়েছে অ্যাওয়ার্ডটা? অ্যাওয়ার্ড হয়েছে ওয়ার্কশপ অন ন্যাশনাল ওয়ার্কশপ অন SCSM টু এন্ড টিবি ইন ইন্ডিয়া। একটা ওয়ার্কশপ চলছিল, ন্যাশনাল ওয়ার্কশপ। তো এটার সেখানে মেঘালয় গভর্নমেন্টকে এই পুরস্কার দেওয়া হয়। এই যে SCSMটা কি? অ্যাডভোকেসি, কমিউনিকেশন অ্যান্ড সোশ্যাল মোবিলাইজেশন। আর এই ক্যাটাগরিতেই মেঘালয়কে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। তো যাই হোক, আপনারা যারা TPSC এক্সপিরিয়েন্স যারা আছেন বা TCS এক্সপিরিয়েন্স যারা আছেন তারা অবশ্যই এটা পড়বেন, কারণ এটা ইম্পর্টেন্ট। এটা নর্থ ইস্ট রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে। দেখা যাক নেক্সট টপিক। এটা হলো হোয়াট টেস্ট অফ স্ক্র্যামজেট ইঞ্জিন ওয়াজ কন্ডাক্টেড সাকসেসফুলি অ্যাট ইসরোস প্রপালশন রিসার্চ কমপ্লেক্স অ্যাট মহেন্দ্রগিরি অফ তামিলনাড়ু। তো তামিলনাড়ুর মহেন্দ্রগিরিতে ইসরোর একটা প্রপালশন রিসার্চ কমপ্লেক্স আছে, একটা ল্যাব আছে, সেখানে একটা উইন্ড টানেল ফেসিলিটি আছে, যেখানের মধ্যে এই টেস্টটা কন্ডাক্ট করেছে ভারত। তো কি হয়েছে, এই টেস্টটা কি ছিল? টেস্ট ছিল স্ক্র্যামজেট। এই হলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্র্যামজেট, এটা একটা ইঞ্জিন। এটা মানে এই ইঞ্জিনটা যখন একবার শুরু হলে এটা সুপারসনিক থেকে হাইপারসনিক গতিতে চলতে পারে। সুপারসনিক গতি কি? মানে শব্দের গতিবেগ থেকে যদি বেশি হয় তাহলে তাকে সুপারসনিক গতিবেগ বলা, শব্দের গতিবেগে যদি সমান গতিবেগ হয়ে থাকে কোনো জিনিসের, তাকে সুপারসনিক বলা হয়। আর যদি শব্দের গতিবেগের 5 গুণের বেশি যদি হয়ে থাকে তাহলে তাকে হাইপারসনিক বলা হয়ে থাকে। মানে এত স্পিড, এই ভেহিকেলগুলো এত স্পিডে চলে। তো এই ভেহিকেলগুলো কাজ কি? এই ভেহিকেলগুলো সাধারণত, মানে ভেহিকেল বলতে কি, এই যে ইঞ্জিনগুলো, এগুলো সাধারণত ইউজ হয়ে থাকে স্যাটেলাইট লঞ্চিং অথবা মিসাইলের মধ্যে। রিসেন্টলি আপনারা জানেন রাশিয়া ইউক্রেনের মধ্যে এই একটা হাইপারসনিক মিসাইল ইউজ করেছিল। তো ওই মিসাইল টেকনোলজিতে এগুলো ইউজ হয়ে থাকে। তো আপনারা এখন বলতেই পারেন যে অলরেডি তো এরকম ব্যালাস্টিক মিসাইল আছে, তাহলে এটা আবার জরুরি কেন? তো অ্যাকচুয়ালি ব্যালাস্টিক মিসাইল আর এটার ডিফারেন্স এই যে ব্যালাস্টিক মিসাইলের একটা নির্দিষ্ট পাথ থাকে। সাপোজ ব্যালাস্টিক মিসাইলকে যখন ছাড়া হয় একটা অ্যালটিটিউড হাইটে যায়, তারপরে আবার নিচে ওরা খুব স্পিডে আসে। তো এগুলোর স্পিড অনেক বেশি থাকে, কিন্তু প্রবলেম কি, এগুলো একটা নির্দিষ্ট পাথ থাকায় যে এয়ার ডিফেন্স সিস্টেম থাকে সেটা ইজিলি এই মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট করতে পারে। কিন্তু এর ক্ষেত্রে কি হবে, স্ক্র্যামজেটের ক্ষেত্রে কি হয়, এই যে স্পিড তো থাকবে, পাশাপাশি পাথ সেম থাকবে না। এই স্ক্র্যামজেটের মাধ্যমে, স্ক্র্যামজেট ইঞ্জিনের মাধ্যমে এই মিসাইলের পাথকে ডিফ্লেক্ট করা যাবে, জিগজ্যাগ যে কোনো রকম করা যাবে। এতে কি হবে, এই যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেগুলো এই মিসাইলের পাথ ঠিক প্রিডিক্ট করতে পারবে না, যার ফলে এগুলো বিফল হয়ে যাবে। এবং কোনো কান্ট্রি, এনিমি কান্ট্রি বা যে এক কান্ট্রি যদি আরেক কান্ট্রিতে মিসাইল যদি মারতে চায় তাহলে ইজিলি সেটা করতে পারবে। তো যাই হোক, তো ভারতও এটা টেস্ট করে নিয়েছে সাকসেসফুলি। সাথে সাথে ভারতও এলিট ক্লাবের মধ্যে মানে সংযুক্ত হয়ে গেছে। এলিট ক্লাব বলতে কি বোঝায়, মানে এর আগে আর কারা কারা করে নিয়েছে? তো এর আগে করেছে USA, চায়না এবং রাশিয়া। এই 3 কান্ট্রি অলরেডি এই টেকনোলজিকে ওরা আয়ত্ত করে নিয়েছে, আর ইন্ডিয়া হলো চতুর্থ কান্ট্রি যেটা এই টেকনোলজিকে আয়ত্ত করেছে। ঠিক আছে, আর বেশি দরকার নেই, কারণ এটা ডিটেলসে জানার দরকার নেই। এখন দেখা যাক 10 নম্বর টপিক, সেটা হলো নাসা ওরায়ন ক্যাপসুল রিটার্নস টু আর্থ আফটার 25-day টেস্ট ফ্লাইট। আচ্ছা, তো রিসেন্টলি মানে কি নভেম্বরের 16 তারিখ কি হয়েছিল, নাসার লঞ্চ করেছিল ওদের ওরায়ন
ওরায়ন স্পেস ক্যাপসুল কোথা থেকে? কেনেডি স্পেস সেন্টার থেকে। তো এটা লঞ্চ করেছে, করার পর কী হয়েছে, এটা মুনের অরবিটে ঘুরে আবার পুনরায় পৃথিবীতে ফিরে এসেছে এবং পাশাপাশি মানে কতদিন, 25 দিন পরে ফিরে এসেছে এবং পাশাপাশি যা যা ইম্পর্ট্যান্ট মানে ইনফরমেশন দরকার সেগুলো কালেক্ট করে নিয়ে এসেছে, যেগুলো ফিউচারে পরবর্তীতে যে নাসা মানে মানব মিশন করতে যাচ্ছে চাঁদে, সেগুলোতে কাজে লাগবে। সাথে সাথে আপনাদের কালকে আমি বলেছিলাম এই যে ক্যাপসুল, ওরায়ন ক্যাপসুলের কথা বলা হচ্ছে, ইন্ডিয়াতে ইসরোর সাথে ইন্ডিয়ান একটা ফার্ম মিলিতভাবে এরকম স্পেস ক্যাপসুল বানাতে চলেছে। আপনাদের মনে আছে আশা করি, সেই ফার্মের নাম কি? ইন্ডিয়ান যেটা কোম্পানি, যেটা স্টার্ট আপ, সেটার নাম হলো ভিওম ভিওম ফার্ম। এটা কিন্তু আপনারা মনে রাখবেন, এরা ইসরোর সাথে মিলিতভাবে মানে এরকম ক্যাপসুল বানাতে চলেছে। নেক্সট টপিক দেখা যাক কি, এটা হলো জাপানিজ স্পেস স্টার্ট আপ। এটা হলো জাপানের একটা স্পেস স্টার্ট আপ, যার নাম হলো ইনস্পেস, মানে বা এটা জাপানিজ কোম্পানিও বলতে পারেন আপনারা। তো ইনস্পেস এটা একটা টোকিও বেসড কোম্পানি। এরা কি করেছে, রিসেন্টলি লঞ্চ করেছে ওয়ার্ল্ডস ফার্স্ট কমার্শিয়াল মুন ল্যান্ডার। আপনারা নিশ্চয়ই একটু অবাক হবেন, ফার্স্ট কি করে হলো মুন ল্যান্ডার। এখানে দেখুন কমার্শিয়াল মুন ল্যান্ডার, মানে এতদিন পর্যন্ত চাঁদে যারা মুন ল্যান্ডিং করিয়েছে সবাই কি করেছে, মানে গভর্নমেন্ট যেগুলো আছে, গভর্নমেন্ট অর্গানাইজেশন, স্পেস অর্গানাইজেশন, তারা করেছে, মানে কান্ট্রি বেসড হয়েছে। আর এছাড়া কমার্শিয়াল কোনগুলো হয়ে থাকে, যেমন স্পেস এক্স মানে করে থাকে যেগুলো সাধারণত স্যাটেলাইট, বা ইসরো যেগুলো করে থাকে বিভিন্ন দেশের স্যাটেলাইটকে যেমন পৃথিবীর অরবিটে রেখে আসে। তো এগুলো হলো কমার্শিয়াল জিনিস। তো এতদিন পর্যন্ত কমার্শিয়ালি কেউ মানে আর্থের যে অরবিটের বাইরে মানে মুনের মধ্যে ল্যান্ডিং করানো এটা কেউ করেনি আজকে পর্যন্ত। এটা ফার্স্ট করছে কে? ইনস্পেস, একটা জাপানিজ টোকিও বেসড ফার্ম, যারা এটা করছে। আর এই যে কমার্শিয়াল যে মুন ল্যান্ডারটা যাবে, তো সেটার মুন ল্যান্ডারটার নাম হবে M1 ল্যান্ডার। আর এই যে পুরো মিশনটার নাম হচ্ছে হাকুতো আর। এই হাকুতোটা কিন্তু একটা মানে রেবিটের নাম, যেটা চাঁদে থাকে। এখন আপনারা হাসতে পারেন, চাঁদে থাকে মানে কি? অ্যাকচুয়ালি চাঁদে থাকে বলতে এটা জাপানিজ লোককথা অনুযায়ী এটা বলা হয়ে থাকে যে চাঁদের মধ্যে এক ধরনের রেবিট পাওয়া যায় যাদের হাকুতো বলা হয়। তো ওই সেই নাম থেকে এই নামটা নেওয়া হয়েছে, হাকুতো মিশন বলা হচ্ছে। এই মিশনের আন্ডারে এরা নাসার একটা মানে অরবিটার নিয়ে যাচ্ছে, ছোট্ট একটা অরবিটার, যেটা যেটা চাঁদের চারদিকে অরবিট করবে। পাশাপাশি ইউএইর একটা ল্যান্ডার, ইউএইর একটা রোভার, আর জাপানিজ স্পেস এজেন্সি যাকে আমরা জানি জ্যাক্সা নামে, জ্যাক্সার একটা রোভার এরা নিয়ে যাচ্ছে। দেখা যাক এখন নেক্সট টপিক হলো একটু আগে যেটা বললাম আমরা, মানে আগের টপিকটা যেটা বললাম, যে ইউএই সাকসেসফুলি লঞ্চেস ফার্স্ট এভার আরব বিল্ট লুনার স্পেসক্রাফট নেমড এস রশিদ রোভার। তো ইউএই লঞ্চ করেছে প্রথমবার, মানে প্রথমবারের মতো সাকসেসফুলি লঞ্চ করেছে এদের প্রথম চন্দ্র লুনার জায়গায় লুনার স্পেসক্রাফট, যার নাম হলো রশিদ রোভার। তো এই যে আগে বললাম যে রশিদ রোভার, যেটা মানে চাঁদের মাটিতে মানে থাকবে এবং জরুরি ইনফরমেশন কালেক্ট করবে। তো এটা ইউএই সাকসেসফুলি লঞ্চ করেছে। ইউএই লঞ্চ করেছে বলতে কি, এই যে রোভারটা ইউএই বানিয়েছে, কিন্তু এটা নিয়ে যাচ্ছে কে? নিয়ে যাচ্ছে স্পেস এক্সের ফ্যালকন 9 রকেট। আর এই ফ্যালকন 9-এর রকেটের মধ্যে যে ইনস্পেস, যেটা এই যে আগের যে আমরা স্লাইডে বলেছিলাম ইনস্পেস যে ফার্ম, যেটা তারা যে হাকুতো আর মিশনটা করছে, এই হাকুতো আর মিশনের আন্ডারে ওরা যে ল্যান্ডার M1 পাঠাচ্ছে, M1 ল্যান্ডারের ভেতরে এই রশিদ রোভারটা থাকবে, সাথে জাপানের স্পেস এজেন্সিরও আরেকটা রোভার থাকবে। না, এই M1টা দুটো রোভার নিয়ে যাচ্ছে এর মধ্যে। তো M1টা একবার ল্যান্ডিং হয়ে গেলে জাপানের মাটিতে, এই এখান থেকে এই দুটো রোভার বের হবে, যার মধ্যে একটা হলো ইউএই রোভার। তো এটা যে বের হবে, এর মাধ্যমে কি হবে, ইউএই মানে এই 4 নম্বর কান্ট্রি হয়ে যাবে ইউএসএ, রাশিয়া এবং চায়নার পরে যারা চাঁদের মাটিতে নিজস্ব কোনো রোভার নামিয়েছে। আর এই যে রোভারটা, এটা মানে বিল্ড কে করেছে? এটা করেছে দুবাই মোহাম্মদ বিন রাশিদ স্পেস সেন্টার। তো দুবাই যে মোহাম্মদ বিন রাশিদ স্পেস সেন্টার আছে, তারা এই রোভারটা বানিয়েছে। তো দেখা যাক কি হয়। আর আপনাদের নিশ্চয়ই মনে আছে, ভারতও অলরেডি এই মিশনটা ট্রাই করেছে, যে মুন ল্যান্ডার পাঠিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত এটা সফল হয়নি।
কারণ আমাদের এই চন্দ্রায়ন 2 মিশনে আমাদের ল্যান্ডারের নাম কী ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেটা ছিল বিক্রম ল্যান্ডার। আর বিক্রম ল্যান্ডারের ভেতরে ছিল প্রজ্ঞান রোভার, যেটা চাঁদের মাটিতে পর্যবেক্ষণ করার কথা ছিল, কিন্তু সেটা সফল হয়নি। আর আরেকটা জিনিস বলে রাখি এখানের মধ্যে, এই যে রশিদ রোভার, এটা কিন্তু 10 কেজি ওজনের একটা রোভার, যেটা 4 হুইলার রোভার। এটা 4 হুইলার রোভার, আর এটা 10 দিনের জন্য চাঁদের মাটিতে কাজ করবে। তো আজকের টপিক এখানেই শেষ। যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিও সম্বন্ধে আপনাদের যা খুশি মানে যা যা আপনাদের মানে মতামত আছে সেগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওতে কি কি মানে আরও আপগ্রেড করা যায় বা কি কি সংশোধন করা যায় সেটা আপনারা বলবেন, তো আমরা সেই অনুযায়ী কাজ করব। আর এই ভিডিওর যে পিডিএফটা সেটা পেতে হলে আপনারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্ক জয়েন করে নেবেন। ধন্যবাদ সবাইকে।